লক্ষ্মীজ স্টুডিওর নতুন একটি আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লক্ষ্মী সরকার। আজ থাকছে হুমায়ুন আজাদ রচিত লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনীর দ্বিতীয় পর্ব। বাংলা সাহিত্যের ৩ যুগ। দশম শতাব্দীর মধ্যভাগ থেকে রচিত হচ্ছে বাংলা সাহিত্য, তাই বাংলা সাহিত্যের বয়স ১০০০ বছরেরও বেশি। এই সময়ে সৃষ্টি হয়েছে সুবিশাল এক সাহিত্য। সাহিত্য নানা সময়ে নানা রূপ ধারণ করে, কালে কালে নতুন হয়ে সামনের দিকে এগোয় সাহিত্য। ১০০০ বছরে বাংলা সাহিত্য কয়েকটি গুরুত্বপূর্ণ বাঁক নিয়েছে। এ বাঁকগুলো অত্যন্ত স্পষ্ট। ১০০০ বছরের বাংলা সাহিত্যকে ভাগ করা হয় ৩টি যুগে। যুগ ৩টি হচ্ছে প্রাচীন যুগ ৯৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত, মধ্যযুগ ১৩৫০ থেকে ১৮০০ সাল পর্যন্ত এবং আধুনিক যুগ ১৮০০ থেকে আজ পর্যন্ত, আরও বহুদিন পর্যন্ত। এ ৩ যুগের সাহিত্যই বাংলা সাহিত্য, কিন্তু তবু বিষয়বস্তুতে, রচনারীতিতে এ ৩ যুগের সাহিত্য ৩ রকম। প্রাচীন যুগে পাওয়া যায় একটি মাত্র বই, যার নাম চর্যাপদ। এর ভাষা আজ দুর্বোধ্য, বিষয়বস্তু দুরূহ। এর কবিরা সকলের জন্য সাহিত্য রচনা করেননি, করেছেন নিজেদের জন্য। তাছাড়া সাহিত্য রচনার উদ্দেশ্যও হয়তো তাদের ছিল না। তারা সবাই ছিলেন বৌদ্ধ সাধক। তারা এ কবিতাগুলোতে নিজেদের সাধনার গোপন কথা বলেছেন, তবু মনের ছোঁয়ায় তাতে লেগেছে সাহিত্যের নানা রং ও সৌরভ। এরপরে ১৫০ বছর বাংলা ভাষায় আর কিছু রচিত হয়নি। কালো, ফসল শূন্য এ সময়টিকে ১২০০ থেকে ১৩৫০ বলা হয় অন্ধকার যুগ। কেননা এ সময়ে আমরা কোনো সাহিত্য পাইনি। অন্ধকার যুগের পরে পুনরায় প্রদীপ জ্বলে, আসে মধ্যযুগ। এ যুগটি সুদীর্ঘ। এ সময়ে রচিত হয় অসংখ্য কাহিনী কাব্য, সংখ্যাহীন গীতি কবিতা, মানুষ আর দেবতার কথা গীত হয় একসাথে। আগের মতো সাহিত্য আর সীমাবদ্ধ হয়ে থাকেনি, এর মধ্যে দেখা দেয় বিস্তার। এর ফলে সাহিত্যে স্থান পায় দেবতা ও দৈত্য, মানুষ ও অতিমানুষ, আসে গৃহের কথা, সিংহাসনের কাহিনী। এ সময়ে যারা মহৎ কবি তাদের কিছু নাম: বড়ুচণ্ডীদাস, মুকুন্দরাম চক্রবর্তী, বিজয়গুপ্ত, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, ভারতচন্দ্র, আলাউল, কাজী দৌলত। মধ্যযুগের এক শ্রেণীর কাব্যকে বলা হয় মঙ্গল কাব্য। এগুলো বেশ দীর্ঘ কাব্য। কোনো দেবতার মর্তলোকে প্রতিষ্ঠার কাহিনী এগুলোতে বলেন কবিরা, এজন্য মঙ্গল কাব্য দেবতাদের কাব্য। মধ্যযুগের সকল সাহিত্যই দেবতাকেন্দ্রিক। মানুষ সে সময়ে প্রাধান্য লাভ করেনি। মানুষের সুখ দুঃখের কথা এসেছে দেবতার কথা প্রসঙ্গে, কিন্তু তাতে কিছু আসে যায় না, কেননা দেবতার ছদ্মবেশে এসব কাব্য জুড়ে আছে মানুষ। মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী। এই কবিতাগুলো ক্ষুদ্র, কিন্তু এগুলোতে যে আবেগ প্রকাশিত হয়েছে তা তুলনাহীন। কবিতার নায়ক নায়িকা কৃষ্ণ ও রাধা। বৈষ্ণব কবিরা কখনো রাধার বেশে, কখনো কৃষ্ণের বেশে নিজেদের হৃদয়ের আকুল আবেগ প্রকাশ করেছেন এ কবিতাগুলোতে। মধ্যযুগে মুসলমান কবিরা একটি নতুন প্রদীপ জ্বালিয়েছিলেন। তারা সর্বপ্রথম শোনান নিছক মানুষের গল্প। মধ্যযুগে হিন্দু কবিরা দেবতার গান ও কাহিনী রচনায় যখন সমর্পিত, তখন মুসলমান কবিরা ইউসুফ জুলেখা বা লাইলি মজনুর হৃদয়ের কথা শোনান। এর ফলে দেবতার বদলে প্রাধান্য লাভ করে মানুষ। এ মানুষ যদিও কল্পনার সৃষ্টি, তবু মানুষের কথা সবার আগে বলার কৃতিত্ব মুসলমান কবিরা দাবি করতে পারেন। মধ্যযুগের অবসানে আসে আধুনিক যুগ, এই তো সেদিন ১৮০০ অব্দে। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান গদ্য। প্রাচীন যুগে, মধ্যযুগে বাংলা সাহিত্যে গদ্য বলতে বিশেষ কিছু ছিল না। তখন ছিল কেবল কবিতা বা পদ্য। তখন গদ্য ছিল না তা নয়, গদ্য সাহিত্য ছিল না। ফোর্ট উইলিয়াম কলেজের লেখকেরা সুপরিকল্পিতভাবে বিকাশ ঘটান বাংলা গদ্যের। তাদের প্রধান ছিলেন উইলিয়াম কেরি। কেরির সহায়ক ছিলেন রামরাম বসু।
শতকের প্রথম অর্ধেক কেটেছে সদ্য জন্ম নেয়া গদ্যের লালন পালনে। বিভিন্ন লেখক নিজ নিজ ভঙ্গিতে গদ্য রচনা করেছেন, আর বিকশিত হয়েছে বাংলা গদ্য। সে সময়ের যারা প্রধান গদ্য লেখক তারা হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। গদ্যের সাথে সাহিত্যে আসে বৈচিত্র্য। উপন্যাস দেখা দেয়, রচিত হয় গল্প, নাটক, প্রহসন, প্রবন্ধ, আরও কত কি। প্রথম উপন্যাস লেখেন প্যারীচাঁদ মিত্র। উপন্যাসের নাম আলালের ঘরে দুলাল। মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত, নাম মেঘনাদ বদকাব্য। মধুসূদন দত্ত আধুনিককালের একজন মহান প্রতিভা। তার হাতে সর্বপ্রথম আমরা পাই মহাকাব্য ও সনেট, পাই ট্র্যাজেডি, নাম কৃষ্ণকুমারী, পাই প্রহসন, নাম বুড়ো শালিকের ঘাড়েরও একেই কি বলে সভ্যতা। এরপরে আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মোশাররফ হোসেন, কায়কোবাদ। তারপর আসেন মোহিতলাল মজুমদার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং আরও কত প্রতিভা। তারা সবাই বাংলা সাহিত্যকে সামনের দিকে এগিয়ে দিয়ে গেছেন। প্রথম প্রদীপ চর্যাপদ। বাংলা ভাষার প্রথম বইটির নাম বেশ সুদূর রহস্যময়। বইটির নাম চর্যাপদ। বইটির আরও কতগুলো নাম আছে। কেউ বলেন এর নাম চর্যাচর্য বিনিময়, আবার কেউ বলেন এর নাম চর্যার্য বিনিময়। বড় বিদঘুটে খটোমটো এ নামগুলো, তাই এটিকে আজকাল যে মনোরম নাম ধরে ডাকা হয় তা হচ্ছে চর্যাপদ। বেশ সহজ সুন্দর এ নাম। বইটির কথা 20 শতকের গোড়ার দিকে কেউ জানত না। 1907 খ্রিস্টাব্দ, পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ওই বছর যান নেপালে। নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করে তিনি নিয়ে আসেন কয়েকটি অপরিচিত বই। এই বইগুলির একটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদের সাথে আরও দুটি বই, ডাকার্ণব ও দেহকোষ, যেগুলোকে তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের সাথেই আবিষ্কার করেছিলেন। মিলিয়ে একসাথে 1916 খ্রিস্টাব্দে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা 1323 বঙ্গাব্দ নামে একটি বই প্রকাশ করেন। এই বই বেরোনোর সাথে সাথে সারা দেশে সাড়া পড়ে যায়। সবাই বাংলা ভাষার আদি নমুনা দেখে বিস্মিত চকিত বিহ্বল হয়ে পড়ে। শুরু হয় একে নিয়ে আলোচনা আর আলোচনা। বাঙালি পণ্ডিতেরা চর্যাপদকে দাবি করেন বাংলা বলে, কিন্তু এগিয়ে আসেন অন্যান্য ভাষার পণ্ডিতেরা। অসমীয়া পণ্ডিতেরা দাবি করেন একে অসমীয়া ভাষা বলে, ওড়িয়া পণ্ডিতেরা দাবি করেন একে ওড়িয়া বলে, মৈথিলীরা দাবি করেন একে মৈথিলী ভাষার আদিরূপ বলে, হিন্দিভাষীরা দাবি করেন হিন্দি ভাষার আদিরূপ বলে। একে নিয়ে সুন্দর কাড়াকাড়ি পড়ে যায়। এগিয়ে আসেন বাংলার সেরা পণ্ডিতেরা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটি ভয়াবহ বিশাল বই লিখেন, বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, 1926 সালে, এবং প্রমাণ করেন চর্যাপদ আর কারো নয়, বাঙালির। চর্যাপদের ভাষা বাংলা। আসেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তারা ভাষা, বিষয়বস্তু প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষায় রচিত। এটি আমাদের প্রথম বই। চর্যাপদ জ্বলে ওঠে বাংলা ভাষার প্রথম প্রদীপের মতো, আলো দিতে থাকে আমাদের দিকে, আর আমরা সে আলোতে পথ দেখে দেখে 1000 বছরের পথ হেঁটে আসি। সত্যি আজ 20 শতকের শেষাংশে দাঁড়িয়ে এ বইয়ের দিকে তাকালে একে প্রদীপ না বলে থাকা যায় না। এ প্রদীপের শিখা অনির্বাণ, জলে চিরকালের উদ্দেশ্যে। চর্যাপদ কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। এতে আছে 46টি পূর্ণ কবিতা এবং একটি ছেঁড়া খণ্ডিত কবিতা, তাই এতে কবিতা রয়েছে 46.5টি। এ কবিতাগুলো লিখেছিলেন 14 জন বৌদ্ধ বাউল কবি।
যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, যারা ঘর চাননি, বাড়ি চাননি, সমাজের নিচু তলার অধিবাসী ছিলেন আমাদের ভাষার প্রথম কবিকুল। তাদের নামগুলোও কেমন কেমন। নাম যে এমন হতে পারে তা তাদের নামগুলো শোনার আগে ভাবতেও পারা যায় না। কিছু নাম: কান্নপাদ, লুইপাদ, সরহপাদ, চাট্টিলোপাদ, ডম্বিপাদ, ঢেন্টন্যপাদ, শবরপাদ। সবার নামের শেষে আছে পাদ শব্দটি। তাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কাহ্নপাদ। কাহ্নপাদের অন্য নাম কৃষ্ণাচার্য। তার লেখা কবিতা পাওয়া গেছে 12টি। ভূসুকপাদ লিখেছেন 6টি কবিতা, সরহপাদ লিখেছেন 4টি, কুক্কুরিপাদ 3টি, লুইপাদ, শান্তিপাদ, শবরপাদ লিখেছেন 2টি করে কবিতা। বাকি সবাই লিখেছেন 1টি করে কবিতা। এই কবিতাগুলো সহজে পড়ে বোঝা যায় না। এর ভাষা বুঝতে কষ্ট হয়, ভাব বুঝতে হিমশিম খেতে হয়। কবিরা আসলে কবিতার জন্য কবিতা রচনা করেননি, এজন্যই এত অসুবিধা। পদে পদে পা পিছলে পড়ার সম্ভাবনা। আমাদের প্রথম কবিরা ছিলেন গৃহহীন বৌদ্ধ বাউল সাধক। তাদের সংসার ছিল না, তারা সাধনা করতেন গোপন তত্ত্বের। সে তত্ত্বগুলো তারা কবিতায় গেঁথে দিতে চেয়েছিলেন, যাতে একমাত্র সাধক ছাড়া আর কেউ তাদের কথা বুঝতে না পারে। তাই যখন প্রাচীন ভাষাটি বেশ রপ্ত করে পড়তে যায় চর্যাপদ, দেখি এর কথাবার্তাগুলো কেমন হেঁয়ালির মতো। একবার মনে হয় বুঝতে পারছি, পর মুহূর্তে মনে হয় কিছু বুঝছি না। চর্যাপদ পড়ার মানে হলো চমৎকার ধাঁধার ভিতরে প্রবেশ করা। কিন্তু এ কবিতাগুলোতে শুধু ধর্মের কথাই নেই, আছে ভালো কবিতার স্বাদ, আর আছে সেকালের বাংলার সমাজের ছবি। আর ছবিগুলো এত জীবন্ত যে মনে হয় এইমাত্র প্রাচীন বাংলার গাছপালা আর সাধারণ মানুষের মধ্যে একটু হেঁটে এলাম। আছে গরিব মানুষের বেদনার কথা, রয়েছে সুখের উল্লাস। বর যাচ্ছে বিয়ে করতে, তার ছবি আছে। গম্ভীরভাবে গভীর নদী বয়ে যাচ্ছে, তার চিত্র রয়েছে। ফুল ফুটে আকাশ ঢেকে ফেলেছে, তার দৃশ্য আছে। পাশা খেলছে লোকেরা, তার বর্ণনা আছে। এক কবিতায় এক দুঃখী কবি তার সংসারের ছবি এত মর্মস্পর্শী করে এঁকেছেন যে পড়তে পড়তে শিউরে উঠতে হয়। কবির ভাষা তুলে দিচ্ছি: টালে তোমর ঘর নাহি পড় বেশি, হাড়ি তো ভাত নাহি নীতিয়া বেশি, বেঙ্গ সংসার বধহিল যাও, দুহিল দুধ কি বেন্টে শ্যাময়। কবি বলেছেন, টিলার উপরে আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নেই, হাড়িতে আমার ভাত নেই, আমি প্রতিদিন উপোস থাকি। ব্যাঙের মতো প্রতিদিন সংসার আমার বেড়ে চলেছে। যে দুধ দোহানো হয়েছে তা আবার ফিরে যাচ্ছে গাভীর বাটে। কারণ বেশ করুণ দুঃখের ছবি এটি। কবি যে খুব দরিদ্র তাই নয়, তার ভাগ্যটি বেশ খারাপ। তাই বলেছেন, দোহানো দুধ ফিরে যাচ্ছে আবার গাভীর বাটে। এরকম বেদনার কথা অনেক আছে চর্যাপদে। আছে সমাজের উঁচু শ্রেণীর লোকেদের অত্যাচারের ছবি। তাই কবিরা সুযোগ পেলেই উপহাস করেছেন ওইসব লোকেদের। আজকাল শ্রেণী সংগ্রামের কথা বলা হয়, শ্রেণী সংগ্রামের জন্য রচিত হয় সাহিত্য। বাংলা সাহিত্যে শ্রেণী সংগ্রামের সূচনা হয়েছিল প্রথম কবিতাগুচ্ছেই। এই কবিতাগুলোতে আছে অনেক সুন্দর সুন্দর উপমা, আছে মনোহর কথা, যা সত্যিকারের কবি না হলে কেউ বলতে পারে না। একজন কবি একটি জিনিস সম্বন্ধে বলেছেন, সে জিনিসটি জলে যেমন চাঁদের প্রতিবিম্ব পড়ে, তার মতো সত্যও নয় আবার মিথ্যাও নয়। এরকম চমৎকার কথা অনেক পরে বলেছেন রবীন্দ্রনাথ সাধারণ মেয়ে নামক একটি বিখ্যাত কবিতায়। রবীন্দ্রনাথ বলেছেন, হিরে বসানো সোনার ফুল কি সত্যি? তবু সত্যি নয়। সোনায় বানানো হিরে বসানো ফুল তো আর সত্যিকার ফুল নয়, ওটা হচ্ছে বানানো মিছে ফুল। ও ফুল বাগানে ফোটে না, তবু আমরা তাকে ফুল বলি। আরও একজন কবি, যার নাম কম্বলাম্বরপাদ, তার ধন সম্পদের কথা বলেছেন। তিনি বলেছেন, শোনে ভরিতি করুণা নাবি, রূপা থুই নাহি কোঠাবি। কবি বলেছেন, আমার করুণা নামের নৌকো সোনায় সোনায় ভরে গেছে, সেখানে আর রূপো রাখার মতো তিল পরিমাণ জায়গা নেই।
এ কথা পড়ার সাথে সাথে মনে পড়ে যায় রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা সোনার তরীর সেই পংক্তিগুলো, যেখানে কবি বলেছেন, ঠাই নাই ছোট সে তরী, আমার সোনার ধানে গিয়াছে ভরি। এক কবি বলেছেন, হরিণের মাংসের জন্য হরিণ সকলের শত্রু। আরেকজন বলেছেন, শরীরটি হচ্ছে একটি বৃক্ষ, 5টি তার ডাল। সবচেয়ে ভালো কবিতাটি লিখেছেন কবি শবরীপাদ। তিনি আনন্দের যে ছবি এঁকেছেন তা তুলনাহীন। কবি হৃদয়ের সুখে বিভোর হয়ে আছেন, যেমন মানুষ থাকে স্বপ্নে। তার কিছু পংক্তি তুলে দিচ্ছি। উঞ্চা উঞ্চা পাবত তোহি বসই সবরি বালি, মরঙ্গি পিচ্ছ পরনিহ সবরি গিবত গুঞ্জরি মালি, উমত সবর পাগল সবর মা কর গুলি গুহারা তোহেরি, নিয় ঘরণী নামে সহজ সুন্দরী, নানা তরুবর মৌলিল রে গণত লাগলি ডালি। এর কথাগুলো যেমন সুন্দর, তেমনি মন মাতানো এর ছন্দ। কবি নিজের রূপসী স্ত্রী নিয়ে মহাসুখে আছেন। বলেছেন, উঁচু উঁচু যেখানে পাহাড় সেখানে বাস করেন শবরী বালিকা। তার পরিধানে ময়ূরের বহুবর্ণ পুচ্ছ, গলায় আছে গুঞ্জা ফুলের মালা। তারপর কবি নিজের উদ্দেশ্যে বলেছেন, হে অস্থির পাগল শবর, তুমি গোল বাঁধিও না, এ তোমার স্ত্রী, এর নাম সহজ সুন্দরী। শেষ যে পংক্তিটি তুলে এনেছি তা তো আনন্দের এবং প্রকৃতির বর্ণনার অনিন্দ উদাহরণ। বলেছেন, অসংখ্য গাছে মুকুল ধরেছে আর আকাশ ছুঁয়ে গেছে তাদের ডাল। এ বর্ণনা পড়ার সময় চোখের মধ্যে গাছের ফুল, মুকুল আর শাখাপুঞ্জ নড়ে ওঠে। আমরা আবেগে হয়ে উঠি কবি। চর্যাপদের সবগুলো কবিতা ছন্দে রচিত, পংক্তির শেষে আছে মিল। এগুলো আসলে গান। তাই কবিরা প্রতিটি কবিতার শুরুতে কোন সুরে কবিতাটি গাওয়া হবে তার উল্লেখ করেছেন। এমন কয়েকটি সুর বা রাগের নাম রাগ পটমঞ্জরি, রাগ অরু, রাগ ভৈরবী। বাংলা কবিতায় 1800 সালের আগে যা কিছু রচিত হয়েছে সবই রচিত হয়েছে গাওয়ার উদ্দেশ্যে। আজকাল আমরা কবিতা পড়ি, গাই না। আগে কবিরা কবিতা গাইতেন, পাঠকেরা শুনত কবির চারিদিকে বসে। মাইকেল মধুসূদন দত্ত যেদিন কবিতা লিখলেন সেদিন থেকে কবিতা হয়ে উঠল পড়ার বস্তু, গাওয়ার নয়। চর্যাপদের কবিতাগুলো গাওয়া হতো, তাই এগুলো একই সাথে গান ও কবিতা। বাঙালির প্রথম গৌরব এগুলো। প্রদীপ জ্বলল আবার, মঙ্গল কাব্য। একসময় অন্ধকার যুগের অবসান হয়, আবার জ্বলে দীপশিখা বাংলা সাহিত্যের আঙিনায়। এবার যে দ্বীপ জ্বলে ওঠে তার কোনো দিন নেভেনি, সে শিখা ধারাবাহিক অবিরাম জ্বলে যেতে থাকে। অন্ধকার যুগের অবসানে নতুন নতুন সাহিত্য রচিত হতে থাকে বাংলা ভাষায়। অসংখ্য কবি এসে হাজির হন বাংলা সাহিত্যের সভায়। তাদের কণ্ঠে শুধু গান আর গান। কবিদের বাণী বেজে ওঠে নানান সুরে। শুরু হয় বাংলা সাহিত্যে মধ্যযুগ। 14দশ শতাব্দীর দ্বিতীয় ভাগ থেকে এ মধ্যযুগের শুরুতেই রচিত হয় একটি দীর্ঘ অসাধারণ কাব্য, যার নাম শ্রীকৃষ্ণ কীর্তন। এই কাব্যটি যিনি রচনা করেন তার নাম বড়ুচণ্ডীদাস। এ কাব্যটির সংবাদও আমাদের অনেক দিন জানা ছিল না। 1909 খ্রিস্টাব্দে কাব্যটি বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে উদ্ধার করেন শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্যবল্লভ। কাব্যটির নায়ক নায়িকা কৃষ্ণ ও রাধা। শ্রীকৃষ্ণ কীর্তনের কবি বড়ুচণ্ডীদাস বাংলা ভাষার প্রথম মহাকবি। তিনি আমাদের প্রথম রবীন্দ্রনাথ। কিন্তু মধ্যযুগ যে কাব্যগুলোর জন্য বিখ্যাত সেগুলোকে বলা হয় মঙ্গল কাব্য। মধ্যযুগের শুরু থেকে অসংখ্য কবি রচনা করতে থাকেন মঙ্গল কাব্য, আর এ রচনা শেষ হয় মধ্যযুগের শেষ প্রান্তে এসে। মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের উপন্যাস। এ কাব্যগুলোতে কবিরা অনেক বড় বড় কাহিনী বলেছেন, তবে এ কাহিনী আমাদের মতো মানুষের কাহিনী নয়। দেবতারা জুড়ে থাকে এ কাব্যগুলোর অধিকাংশ। মানুষ আসে গৌণ হয়ে। এ কাব্যগুলোকে কেন বলা হয় মঙ্গল কাব্য?
কেউ বলেন দেবতার কাছে মঙ্গল কামনা করে এই কাব্যগুলো রচিত হয়েছে বলে এগুলোর নাম মঙ্গল কাব্য। আবার কেউ বলেন এই কাব্যগুলো গাওয়া হতো এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত, তাই এগুলোর পরিচয় মঙ্গল কাব্য বলে। আবার অনেকে বলেন এগুলো গাওয়া হতো যে সুরে, সে সুরের নাম মঙ্গল, তাই এগুলোর নাম মঙ্গল কাব্য। এগুলোকে আমরা কাহিনী কাব্য বলতে পারি। প্রায় 500 বছর ধরে মঙ্গল কাব্য রচিত হয়েছে। নানা শ্রেণীর মঙ্গল কাব্য রয়েছে বাংলা সাহিত্যে। এই কাব্যগুলোই রয়েছে অনেকগুলো সাধারণ রূপ। যেমন প্রতিটি কাব্যেই দেখা যায় স্বর্গের কোনো এক দেবতা নিজের কোনো অপরাধের জন্য শাপগ্রস্ত হয়। তখন তাকে স্বর্গে আর বসবাস করতে দেওয়া হয় না। সে এসে জন্ম নেয় পৃথিবীতে সাধারণ মানুষের সাধারণ ঘরে। তার স্ত্রীও চলে আসে মাটির পৃথিবীতে, জন্ম নেয় কোনো সাধারণ মানুষের কন্যা হয়ে। এক সময় তাদের বিয়ে হয়। স্বর্গের কোনো দেবতা এসে হাজির হয় তাদের সামনে, বলে আমার পুজো তোমরা প্রচার করো পৃথিবীতে। তারা সে দেবতার পুজো প্রচার করে মানুষের মধ্যে, এবং এভাবে তারা কাটিয়ে ওঠে তাদের শাপ। অবশেষে একদিন মহা সমারোহে তারা আবার স্বর্গে ফিরে যায় দেবতার মতো। নানা রকমের মঙ্গল কাব্য রচিত হয়েছে বাংলা ভাষায়। সকলের রূপ প্রায় একই রকম। একই বিষয়ের অসংখ্য কবি কাব্য লিখেছেন, তাই কালে কালে এই কাব্যগুলো হয়ে উঠেছিল ক্লান্তিকর। কাব্যগুলোর নাম হতো যে দেবতার পুজো প্রচারের জন্য কাব্যটি রচিত হতো সে দেবতার নামানুসারে। তাই চণ্ডীর পুজো প্রচারের জন্য যে মঙ্গল কাব্য তার নাম চণ্ডী মঙ্গল কাব্য। মনসা দেবীর পুজো প্রচারের জন্য যে কাব্য রচিত তার নাম মনসা মঙ্গল কাব্য। শিবের পুজো প্রচারের জন্য যে কাব্য তার নাম শিব মঙ্গল কাব্য। এরকম আরও অনেক মঙ্গল কাব্য রয়েছে, যেমন অন্নদা মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য, কালিকা মঙ্গল কাব্য, শীতলা মঙ্গল কাব্য ইত্যাদি। একই বিষয়ে অসংখ্য কবি কাব্য লিখেছেন। ধরা যাক চণ্ডীমঙ্গলের কথা। একজন বা দুজন কবি যদি এ বিষয়ে কাব্য লিখতেন তাহলে বেশ হতো, কিন্তু ওই একই বিষয়ে কাব্য রচনা করেছেন অসংখ্য কবি, যাদের সকলের নামও আজ কারো জানা নেই। সেকালের কবিরা নিজেরা মৌলিক গল্প বানাতেন না, পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া গল্প নিয়ে মেতে থাকতেন তারা। এতে তাদের কোনো মনোপীড়া ছিল না, বরং পূর্বপুরুষের গল্প আবার লিখতে আনন্দ পেতেন সে কবিরা। অধিকাংশ সময়ে তাদের হাতে আগের কাহিনী আরও দুর্বল হয়ে পড়ত। মঙ্গল কাব্যে তা খুব বেশি পরিমাণ হয়েছে। যে সকল কবি মঙ্গল কাব্য রচনা করেছেন তাদের কিছু নাম বলছি। মনসা মঙ্গল কাব্য লিখেছেন হরিদত্ত, নারায়ণ দত্ত, বিজয় গুপ্ত, বিপ্রদাস এবং আরও অনেকে। চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন মানিক দত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায় প্রমুখ। ধর্মমঙ্গল কাব্য লিখেছেন ময়ূরভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরাম এবং আরও বহু কবি। অনেক কবি একই বিষয়ে কাব্য লিখেছেন বলে অনায়াসে শ্রেষ্ঠ কাব্যটি পড়ে নিলেই সবগুলো পড়ার কোনো দরকার পড়ে না। মধ্যযুগের উপর ভীষণ বিরক্ত হয়ে উঠেছিলেন আধুনিককালের একজন বড় কবি সুধীন্দ্রনাথ দত্ত। তিনি অনেকটা রেগেই বলেছেন, বাংলা সাহিত্যে মধ্যযুগ অপাঠ্য। আসলে কিন্তু একে মঙ্গল কাব্যকে অপাঠ্য বলে বাতিল করে দেওয়া যায় না। কোনো কোনো মঙ্গল কাব্যে ভালো কবিতার জাদু আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে সেকালের জীবনের পরিচয়। বাংলাদেশের মধ্যযুগের সামাজিক ইতিহাস জানতে হলে মঙ্গল কাব্য না পড়ে উপায় নেই। মঙ্গল কাব্যগুলো দেবতাদের নিয়ে লেখা। এ দেবতারা বড় নিষ্ঠুর, ভক্তের উপর তারা সহজেই রেগে ওঠে। রেগে মানুষের ভীষণ সর্বনাশ করে, আবার সামান্য পুজো পেলে খুশিতে বাগবাগ হয়ে ভক্তের গৃহ সোনার উপায় ছেয়ে দেয়। এ দেবতাদের আচরণ দেখে মনে হয় এরা আসল দেবতা নয়, অভিজাত দেবতা নাই। এরা নিম্ন শ্রেণীর দেবতা, যাদের মানুষ পুজো করতে চায় না। তাই তারাও ক্ষমাহীন অত্যাচার করে লোভ দেখিয়ে বারবার বিপদে ফেলে তারা মানুষের পুজো ভক্তি আদায় করে নেয়। এদের সাথে অনেকটা মিল আছে আমাদের দেশের এককালের জমিদারদের, যারা মানুষকে উৎপীড়ন করে নিজেদের সম্মান বাড়াতে চাইতো। যেমন মনসা দেবী, তার ছিল এক চোখ কানা, তার উপর সে মেয়ে।
তার ইচ্ছে হয় সমাজের অভিজাত চাঁদ সওদাগরের পুজো পাওয়ার। চাঁদ সওদাগর বিরাট ধনী, সমাজে মান্যগণ্য, তার দেবতাও অভিজাত। সে কিছুতেই রাজি নয়। এক চোখ কানা, তার উপরে মেয়ে দেবতার পুজো করতে। মনসা রেগে ওঠে, চাঁদের বাণিজ্য তরী ডুবিয়ে দেয় পানিতে। চাঁদের ছেলে লক্ষিন্দরকে বাসর ঘরে মেরে ফেলে। তারপর একদিন সে লাভ করে চাঁদ সওদাগরের পুজো। মঙ্গল কাব্যের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে চণ্ডীমঙ্গল আর মনসামঙ্গল। চণ্ডীমঙ্গল কাব্য লিখেছেন অনেক কবি। তাদের মধ্যে দুজন মধ্যযুগের শ্রেষ্ঠ কবিদের সারিতে আসন পান। তারা হলেন কবি কঙ্কন মুকুন্দ রায় চক্রবর্তী এবং রায় গুণাকর ভারতচন্দ্র। মনসামঙ্গলের দুজন সেরা কবি হলেন বিজয়গুপ্ত এবং বংশীদাস। চণ্ডীমঙ্গলের আছে দুটি চমৎকার কাহিনী। একটি বেদ কালকেতু ফুল্লরার, অপরটি ধনপতি লহনার। মনসামঙ্গলের কাহিনী একটি, তা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের। কালকেতু ও ফুল্লরার গল্প মনোরম। কিভাবে তারা চণ্ডী দেবীর আশীর্বাদ লাভ করল, পুজো প্রচার করল চণ্ডীর, তারপর ফিরে গেল স্বর্গে। এই গল্পে তার আনন্দমধুর কাহিনী রয়েছে। কিন্তু বেহুলা ও লক্ষিন্দরের গল্প বড় করুণ, পড়তে পড়তে চোখ ঝাপসা হয়ে আসে। এ কাহিনী যিনি প্রথম রচনা করেছিলেন তাকে মধ্যযুগের শ্রেষ্ঠ গল্পকার বলা হয়। এ গল্পে মানব জীবনের রূপ ভয়াবহ বেদনাকরুণ হয়ে দেখা দিয়েছে। মঙ্গল কাব্য রচিত পদ্যে, ছন্দে গাথা এই কাব্যগুলো। তবুও এগুলো পড়তে পড়তে মনে হয় যেন গদ্য পড়ছি। কবিতায় বেশি কথা বললে তার কবিতা থাকে না। কবিতায় আমরা কামনা করি বিশেষ মুহূর্তের অনুভূতি বা আবেগ। কবিতায় জীবনের সব কথা সবিস্তারে বলা যায় না, কিন্তু মঙ্গল কাব্যে কবিরা বলেছেন জীবনের প্রতিদিনের সকল কথা। নায়কের জন্ম থেকে মৃত্যু অবধি যা কিছু ঘটেছে সব কিছু বলতে চেয়েছেন কবিরা। তাই মঙ্গল কাব্যে লেগেছে গদ্যের ভার, তা হয়ে উঠেছে শ্লথ, পুনরুক্তিময়। এগুলো মধ্যযুগের উপন্যাস। উপন্যাসে দেখা যায় নায়ক নায়িকার জীবনকে বিস্তৃতভাবে বলার চেষ্টা। লেখক উপন্যাসে কিছু পরিত্যাগ করতে চান না। নায়ক সুখে আছে বা বেদনায় কাঁপছে, এর সামান্য চিত্র দিলেই উপন্যাসের দায়িত্ব শেষ হয়ে যায় না। উপন্যাস তার পাত্রপাত্রীদের পরিপূর্ণভাবে তুলে ধরতে চায়। মঙ্গল কাব্যগুলোতেও তাই হয়েছে। চণ্ডীমঙ্গলের কালকেতুর কথা ধরা যাক। কবি মুকুন্দরাম স্বর্গে কালকেতু কি ছিল তা বলেছেন। পৃথিবীতে এসে কোথায় জন্ম নিল, কিভাবে বেড়ে উঠল, সব বলেছেন। এর ফলে কাব্য দীর্ঘ হয়েছে। কবিতা হয়েও একে মনে হয় গদ্য। মঙ্গল কাব্যের কবিরা সাধারণত যে দেবতার নামে কাব্য লিখেছেন সে দেবতার ভক্ত ছিলেন। তাই কাব্যের শুরুতে সবাই বর্ণনা করেছেন তারা কেন কাব্য রচনা করলেন সে কথা। সব কবি বলেছেন একই রকম কথা। তারা বলেছেন দেবতা স্বপ্নে আদেশ দিয়েছেন আমাকে কাব্য লিখতে, তাই আমি কাব্য লিখছি। এ কথা কি আজ বিশ্বাস হয়? বিশ্বাস হয় না। এ ছিল তখনকার রীতি। দেবতার কথা না বললে মানুষ কাব্য শুনবে না ভেবেই বোধহয় কবিরা এ কথা বলতেন। সেকালে কাব্যের উদ্দেশ্য আজকের মতো ছিল না। কাব্যের জন্য কাব্য লেখার প্রচলন তখন ছিল না। ধর্ম প্রচারের জন্য সবাই কাব্য রচনা করতেন। তাই মধ্যযুগের সমস্ত সাহিত্য ধর্মভিত্তিক, দেবতা কেন্দ্রিক। দেবতার কথার ফাঁকে ফাঁকে এসেছে মানুষ। ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য। কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে খুশি হব। বাংলা সাহিত্যের জীবনীর আগামী পাঠগুলো শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।